সামনে আছেন তুষ্টেন্দু ভূঁয়া মহাশয়, বিশিষ্ট শিক্ষক। আজ আমরা আলোচনা করব আমাদের ভারতবর্ষের যে পতাকা, সেই পতাকার বিবর্তন। এই পতাকা তো শুধু একটা পতাকা নয়, এই পতাকাকে নিয়ে একটা দেশের, একটা পরিবারের, একটা সম্প্রদায়ের যে ঐতিহ্য, যে মর্যাদাবোধ তার মধ্যে লুকিয়ে আছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব। এবং 1857 সালের দ্বিতীয় বাহাদুর শাহ থেকে শুরু করে আমাদের জওহরলাল নেহরুর সময় পর্যন্ত পতাকার যে বিবর্তন, সেই বিবর্তন সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথম প্রশ্ন আপনার কাছে, যে 1857 সালে যে মহাবিদ্রোহ হলো, সেই মহাবিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরের পতাকার রং ছিল সবুজ ও সোনালি। তো তারপরে কিভাবে আমাদের এই পতাকার রংটা বিবর্তিত হলো? আচ্ছা, এখন এই পতাকা নিয়ে আলোচনা করবার আগে জাতীয় পতাকা, সাম্প্রদায়িক পতাকা, ধর্মীয় পতাকা, এগুলো একটা আবেগ। এখন এই আবেগটা একদিনে তৈরি হয়নি। পতাকাটা কেন এলো, যেহেতু আমরা একটু যুক্তিতে বিশ্বাস করি, তাই আগে যুক্তি দিয়ে বুঝবো যে পতাকাটা কেন এলো। পতাকাটা এলো, কেউ কেউ বলেন যে আসলে নিজের অবস্থানকে জানানোর জন্যে পতাকার ব্যবহার হয়, শুরু করে। যেমন আমরা দেখেছি এরকম, আমাদের তো এই সাগরদ্বীপ অঞ্চল বা সুন্দরবন অঞ্চল, এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন পুণ্য স্নানে। খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গোষ্ঠী বা প্রত্যেকটা গ্রুপ, তারা কিন্তু একটা করে ঝান্ডা বা একটা করে পতাকা ব্যবহার করে। তার কারণ হচ্ছে, সে ওই পতাকাটা তুলে তার দলের সকলে কোথায় আছে বা কোথায় অবস্থান করছে সেইটা অন্যদের জানান দেয়। তা পতাকার প্রয়োজনীয়তাটা কিন্তু এইটা। কোনো বণিক দল যখন কোনো বন্দরে যাচ্ছে দিনের বেলায়, তখন সে তার অবস্থানটা জানবে কী করে? ওই সুউচ্চ কোনো পতাকা সেইটা জানিয়ে দেয়। যুদ্ধক্ষেত্রে রাজা বা দলনেতা ঠিক কোন জায়গায় আছেন, তার রথের চূড়ায় থাকা সেই পতাকা অন্য সৈনিকদের বুঝিয়ে দেয় সে কোথায় আছে। সে বিপদে পড়লে তার সহযোদ্ধারা আসে। এভাবেই কিন্তু পতাকার ব্যবহার শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এই যে নেতাকে কেন্দ্র করে পতাকা, সেটাই পরবর্তী সময়ে সাম্প্রদায়িক আনুগত্যে পৌঁছে যায়, একটা আবেগ তৈরি হয়ে যায়। পতাকাটা আসা এই জায়গা থেকে। তো ভারতবর্ষে প্রাচীন রাজাদের সব সময়েও দেখেছি, এখনও দেখছি, বিভিন্ন রাজারা তো ব্যবহার করতেই, বিভিন্ন ধর্ম সম্প্রদায় এখনও ব্যবহার করে। সেই পতাকা দিয়ে তাদের একটা নিজস্ব আইডেন্টিটিকে গড়ে তুলেছে। ভারতবর্ষেও কিন্তু সিপাহী বিদ্রোহের সময় দেখা গেল কি না, বাহাদুর শাহ জাফর তিনি একটা পতাকা ব্যবহার করেছিলেন। সেই পতাকাটার রং ছিল সবুজ আর সোনালি, এবং তার উপরে আঁকা ছিল একটা পদ্মফুল আর একটা চাপাটি। এটা বিদ্রোহের প্রতীক বলে কেউ কেউ মনে করছেন। তাই এইভাবেই মোটামুটি ভারতবর্ষের প্রাথমিক, মানে যে সময়টায় 1857 পর থেকে তো জাতীয়তাবাদ আস্তে আস্তে দানা বেঁধে উঠছে, সেই সময়কার কথা। এর পরবর্তী সময়ে বিভিন্ন পথ ধরে আমাদের পতাকাগুলো বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে। কেমন, কীরকম বিবর্তিত হচ্ছে? প্রথম, আমরা এখন এই বহিরাগত তত্ত্বফত্ব নিয়ে আসি, কিন্তু প্রথম এই জাতীয় পতাকার পরিকল্পনা করছেন বিবেকানন্দের হাত ধরে এদেশে আসা ভগিনী নিবেদিতা। তিনি ওই 1905 খ্রিস্টাব্দ, তখন একটা বঙ্গভঙ্গের হুল্লোড় চলছে, আন্দোলন চলছে, উত্তাল পরিস্থিতি। সেই সময় তিনি একটা পতাকা তৈরি করলেন, কারণ তার ঠাকুরদা নিজেও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো তিনি কি করলেন না, একটা পতাকা যেটা বর্গাকার হবে
লাল রঙের পতাকা এবং তার চারদিকে মানে বর্ডার ধরে 108টা জ্যোতিরেখা আঁকলেন আর কি। আর মাঝখানে একটা বজ্র চিহ্ন, যার বাম দিকে লেখা ছিল বন্দে, ডান দিকে লেখা ছিল মাতরম। এবং এটা কিন্তু বাংলা ভাষাতে বাংলা হরফে লেখা। সুতরাং এটা বলতে অসুবিধে নেই যে ভারতবর্ষে জাতীয়তাবাদের যে সূচনা সেটা বাংলাদেশেই শুরু হয়েছে এবং বাংলা ভাষা থেকেই কিন্তু পরপর যাচ্ছে। এই কথাগুলো কেন বললাম, এই কথাটুকু, সেটা আমরা পরে এর উত্তরটায় আসছি। তো এর পরবর্তী সময়ে কি দেখা যাচ্ছে, এর পরবর্তী সময়ে 1906 সালে একটা ফ্ল্যাগের সন্ধান পাওয়া যাচ্ছে যার নাম ক্যালকাটা ফ্ল্যাগ। সুকুমার মিত্র, শচীন্দ্রনাথ বসু মিলে এই ডিজাইনটা তৈরি করেছিলেন। আর আড়াআড়িভাবে এই সবুজ, হলুদ, লাল, এই যে আড়াআড়ি রং দেওয়ার যে চেষ্টাটা, সেটা এখান থেকেই মোটামুটি শুরু হয়েছিল। তো এর আগেও একটা পতাকা তৈরি হয়েছিল, তার ঠিক প্রমাণ পাওয়া যায় না, মোটামুটি জানা যায় যেটা জনশ্রুতি হিসেবে, যে নীল, হলুদ, লালে বিন্যস্ত, মানে ওপর থেকে ওপরে নীল, নিচে হলুদ, তারপরে লাল, এইভাবে কিন্তু বিন্যস্ত হয়েছে। হ্যাঁ, 8টা তারাও ছিল এবং তাতে দেবনাগরী হরফে কিন্তু বন্দে মাতরম লেখা ছিল। এবার 1907 খ্রিস্টাব্দে ভিখাজি রুস্তম কামা তিনি একটা পতাকা উত্তোলন করলেন। তার রং ছিল সবুজ, সোনালি আর লাল, এবং সেও আড়াআড়ি লম্বা আড়াআড়িভাবে রঙগুলো দেওয়া হয়েছে। তো সেখানেও দেবনাগরী হরফে বন্দে মাতরম লেখা ছিল। আর 8টা পদ্মফুল, মাঝের সোনালি অংশটা, মাঝে যে সোনালি অংশটা ছিল সেখানে 8টা পদ্মফুল দেওয়া ছিল। এরপর গদর পার্টি একটা পতাকা বানিয়েছিল, সেখানে সবুজ, হলুদ, লাল, কেমন। এর আবার মাঝখানে আড়াআড়িভাবে 2টো তরবারিও দেওয়া ছিল। এরপর অ্যানিবেশন বালগঙ্গাধর তিলক একটা পরিকল্পনা করেছিলেন যে লাল আর সবুজকে ডোরা কাটা আর কি, মানে ওপরে প্রথমে কিছুটা 1-2 ইঞ্চি লাল, তারপরে 1-2 ইঞ্চি সবুজ, এইভাবে 5টা লাল আর 5টা সবুজ রেখা টেনেছিলেন এভাবে একটা। এবং তার ভেতরে সপ্তর্ষি মণ্ডলের একটা ছবি আঁকা ছিল, মানে 7খানা তারা দেওয়া ছিল সপ্তর্ষি মণ্ডলের আদলে। এইভাবে একটা পতাকা তৈরি করেন। তো 1921 সালের দিকে পিংলে বেঙ্কাইয়া সাদা, সবুজ, লাল নিয়ে একটি পতাকা বানালেন। 3টি ব্যান্ড জুড়ে ছিল কিন্তু চরকা, মানে এখন যেমন মাঝখানটায় চরকা দেখছি, ওর পুরোটা নিয়ে চরকা তৈরি হয়েছে। তা এইভাবে আবার 1924 সালে এই যে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে এই যে গান গাওয়া, আমরা জাতীয় সঙ্গীত গাইছি, এর অভ্যেসটা তৈরি হচ্ছিল 1924 সালের দিকে। তো উত্তরপ্রদেশের বিপ্লবী শ্যামলাল গুপ্ত তিনি হিন্দিতে একটি গান লিখলেন, বিজয়ী বিশ্ব তেরঙ্গা পেরা ঝান্ডা উঁচা রাহে হামারা বলে একটা গান লিখে ফেললেন। এবং তারপর থেকেই ভাগোয়া, মানে ঝান্ডা বন্দন যাকে বলে, বা পতাকা বন্দনা করে গান গাওয়ার একটা রেওয়াজ তৈরি হয়ে যায়। এরপরে ঘটনাটা ঘটলো 2টো। এই জায়গাটা খুব আমাদের কাছে মজাদার, কারণ এই জায়গাটা নিয়ে যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা মৌলবাদে বিশ্বাস করে এই ভারতবর্ষে দাঁড়িয়ে, তারা একটা অদ্ভুত মিথ্যাচার করে। 1931 সালে কংগ্রেস কিন্তু ওয়ার্কিং কমিটির 2টো মিটিং বসিয়েছিল। প্রথম মিটিংয়ে তারা ওই পতাকা কিভাবে হবে, ফ্ল্যাগ কমিটি তৈরি করে 7 জনকে নিয়ে। তো সেখানে দেখা যায় যে জাফরান রঙের উপরে লাল, আর লালের সঙ্গে কিছুটা করে বাদামি রঙের একটা ওই চরকার একটা ছবি দেয়। তো সেটা পরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বাতিল হয়ে যায়। তারপরে তারা একটা পতাকা তৈরি করে ফেলে। সেই পতাকাটাই বলা হচ্ছে যে ওপরে গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ থাকবে এবং মাঝখানে থাকবে চরকা। এবং সেখানে রঙের ব্যাখ্যা কিন্তু কখনো ধর্মীয় ছিল না। এখন আমরা যেটা ইউটিউবে দেখি যে একজন খ্রিস্টানের সাদা, বা মুসলিমের সবুজ, আর ওই হিন্দুদের গেরুয়া হিসেবে এনে একটা দারুণ, আমরা সর্বধর্ম সমন্বয় করে দারুণ ইউটিউবে দেখা যায়, কেউ রিলস তৈরি করে। তখন কিন্তু এরকম ধর্মীয় ব্যাখ্যা ছিল না। ধর্মীয় ব্যাখ্যাটা ছিল এরকম যে সবুজ হচ্ছে সৌর্যের প্রতীক, গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, আর অশোক চক্র যেটা সারনাথের অশোক স্তম্ভের যে
চক্রটা ব্যবহার করা হয়েছে সেইটা ওখানে বসানো ছিল জাতির আশার প্রতীক, প্রগতির প্রতীক এই হিসেবে ব্যবহার করা হয়েছিল। কোথাও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, মানে ধর্মীয় ব্যাখ্যাটা দেওয়া হয়নি। কিন্তু মজা হচ্ছে, এবং সেটাই পরবর্তী সময়ে একটা গৃহীত হয়ে যায়। তারপরে 1947 সালের দিকে যখন একেবারে মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে জুন মাস নাগাদ যে ভারত এবার স্বাধীন হবেই, তখনই তারা আবার একবার পতাকাকে বিবর্তিত করেন। তখন ওই মাঝখানে ওই চরকার বদলে একটা চক্র বসিয়ে দেন। সেই চক্রটা এখনো পর্যন্ত চলছে এবং আমরা সেটাকেই মান্যতা দিয়ে চলছি। কাজেই যারা বলতে চান যে এর একটা ধর্মীয় ব্যাখ্যা আছে, সেই বিতর্কের এখানে কোনো জায়গাই নেই। স্বয়ং রাধাকৃষ্ণানও পর্যন্ত সেই একই ব্যাখ্যা দিয়েছিলেন যে এখানে কোনো ধর্মীয় ব্যাপার নয়, কিছু মানসিক শক্তির ব্যাপার, মানসিক ইচ্ছার ব্যাপারকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এই তাহলে আমাদের বাহাদুর শাহ জাফর থেকে আমাদের জওহরলাল নেহেরু পর্যন্ত এই যে দীর্ঘের যাত্রা, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান যে পতাকা তার যে নির্দিষ্ট রূপ সেটা তাহলে পেয়েছে। তার মাঝে কোনো ধর্মীয় বিষয় ছিল না, কিন্তু আরএসএস এসে একটা ধর্মীয় ব্যাপার তারা সেখানে ঢোকাতে চেষ্টা করেছিল। কিন্তু শেষে আমরা নেতাজির নামও সম্ভবত এর সঙ্গে পাই যে আমাদের পতাকা কেমন হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। তো সেই বিষয়ে নিজস্ব পরামর্শও ছিল। হ্যাঁ, তো তিনি কিছু বলেছিলেন, সেই বিষয়ে কিছু মতামত কি আছে? নেতাজি মানে ওখানটাতে যে ওয়ার্কিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছিল সেটাতে সমর্থন করেছিলেন। এবং নেতাজি তো এটা তো বরাবরের কথা যে আরএসএসের যে যে আরএসএস বা রাজনৈতিক দল হিসেবে যারা রয়েছে তারা এখন নেতাজির জয়গান গায়, তাদের সঙ্গে নেতাজির খুব একটা কোনো কালে সদ্ভাব ছিল না। তিনি কখনো কোনোদিনই এগুলো মেনে নেননি। যে একদল লোক গেরুয়া, ও তো নিজেই বলছেন যে গেরুয়া পোশাক পরে একদল ভোটের ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে, এদেরকে দেখলে তাড়িয়ে দিন, এরকম কথা তো ওনারও আছে, উনি কোনোদিন মেনে নেননি। কিন্তু মজাটা হচ্ছে এই জায়গায় আজকে দাঁড়িয়ে এই টুইস্টটা খুব দারুণ, মানে সেটা হচ্ছে এই যে মানুষের মন পাওয়ার জন্য কতভাবে কিভাবে যাওয়া যায়। আরএসএস কোনোদিনই পছন্দ করেনি যে পতাকার রং তিনটে থাক। তাদের একটা নিজেদের একটা অদ্ভুত ধারণা এবং অদ্ভুত বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই কিন্তু তারা চলতে চেয়েছে চিরকাল। তারা তো এমনিই মনে করে 3 সংখ্যাটা অশুভ। তাদের বক্তব্য হচ্ছে গেরুয়া রং ভারতবর্ষের পরম্পরা, গেরুয়া রং তার ভারতবর্ষের চিরকালীন পরম্পরা বলে তারা মনে করে। তাই এই তেরঙ্গা ঝান্ডা তাদের কাছে পছন্দ নয়। এমনকি হেগড়েওয়ার তিনিও যখন ওই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে 3টে রং হয়ে গেল, যে সবুজ সাদা গেরুয়া নির্ধারিত হয়ে গেল, তখন তিনি বারবার অনুরোধ করছেন যে না, গেরুয়া রাখা হোক। এখন কেন, এর কোনো যুক্তি নেই। তারা বারবার বলার চেষ্টা করেন, রানা প্রতাপ থেকে শুরু করে আজ শিবাজি থেকে পর্যন্ত, বা পুরোটাই হচ্ছে গেরুয়ার একটা পরম্পরা রয়েছে ভারতবর্ষে, তাই সেই পরম্পরাকে নিতে হবে। কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে বা যারা এইসব দেশের পতাকা কীরকম হবে তারা আসলে জনবিচ্ছিন্ন, আমরাই একমাত্র জনসংযুক্ত, তাই আমরাই বুঝি দেশের মানুষের সত্যিকারের পালসটা কী, এটা তাদের একটা বক্তব্য। কিন্তু এইসব কথা শোনার পর আমরা একেবারে প্রাচীনকাল থেকে, একদম আদিকাল থেকে, যে সত্যি সত্যি গেরুয়াই কি আমাদের পরম্পরা, দেখা যাচ্ছে রামায়ণ মহাভারত থেকে শুরু করে আজ পর্যন্ত গেরুয়া খুব কম জায়গায় ব্যবহৃত হয়েছে। বরং আমরা যেটা বললাম যে ভারতবর্ষের যে পতাকার বিবর্তন 1921-এর আগে পর্যন্ত তো কমিউনিস্টিক ভাবধারা আসেনি, তার আগে থেকেই পর্যন্ত কিন্তু লাল রঙের একটা ব্যবহার, না এটা কিন্তু কমিউনিস্টিক ভাবাদর্শের জন্য নয়, সম্ভবত বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা থাকতে পারে যে লালকে দূর থেকে দেখা যায়, সেই জন্য হয়তো লাল রাখতেই পারে। কিন্তু এইটা ধরে যদি কেউ বারবার দাবি করতে থাকে যে লালই আমাদের পরম্পরা, সেটা যেমন হাস্যকর হবে তেমনি গেরুয়া হাস্যকর হবে। তবু তাদের কথাকে মান্যতা দিয়ে একটু খোঁজ নিতেই হয়, সত্যি সত্যি পতাকাগুলোয় গেরুয়া রং আদৌ ছিল কিনা। কিন্তু কি দেখা যাচ্ছে, আমি একটা নোট করে এনেছি, সেইটা একটু দেখে বরং বলি, নাহলে গুলিয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আরএসএসের ইংরেজি মুখপত্র অর্গানাইজারে মিস্ট্রি বিহাইন্ড দ্য ভাগবত ধ্বজা প্রবন্ধে দিল্লির লাল কেল্লায় ভাগবত ধ্বজা তোলার দাবি জানানো হয়েছিল,
স্বাধীনতার আগে থেকে, এবং সবসময় তারা তেরঙ্গার বিপক্ষে থেকেছে। এখন কথা হচ্ছে ভারতবর্ষের পরম্পরা গৈরিক পতাকা, এটা কতদূর সত্যি এইটা আমাদের জানতে হবে। দেখা যাক মহাভারতে কি হয়েছে। অর্জুন যে পতাকাটা ব্যবহার করতেন সেই পতাকাতে একটা বানরের ছবি ছিল। দুর্যোধন তার ছিল সাপের ছবি, পতাকাতে সাপের চিত্র একটা ছিল। কর্ণের হস্তিক সমাহার। ইন্দ্রধ্বজা ছিল উজ্জ্বল ঘন নীলবর্ণ, এখনো পর্যন্ত আমরা গেরুয়া পাচ্ছি না। আচ্ছা, তারপর রামচন্দ্রের পতাকা ছিল লাল রং, তার উপরে ছিল একটা সূর্য আঁকা ছিল, কুলদেবতা তাদের আঁকা ছিল। যুধিষ্ঠিরের ছিল দুটো মৃদঙ্গ আঁকা ছিল, সে মৃদঙ্গ দুটোর আবার ভালোবেসে নাম দিয়েছেন নন্দ আর উপনন্দ। আচ্ছা, ভীমের ছিল সিংহধ্বজা, সহদেবের হংসধ্বজা, অভিমন্যুর পতাকায় আঁকা ছিল সারঙ্গ, ঘটোৎকচের ছিল গৃহধ্বজা, কৃষ্ণের ছিল গরুর ধ্বজা, দ্রোণাচার্যের ধ্বজায় ছিল বেদির কমণ্ডলুর একটা ছবি ছিল, কৃপাচার্যের ছিল বৃষভ ধ্বজা, অশ্বত্থামার ছিল সিংহপুচ্ছ, জয়দ্রথের ছিল বরাহ, শল্যের পতাকায় ছিল লাঙ্গল, বিষ্ণুর গরুর ধ্বজা, শিবেরও বৃষভ। এছাড়া চিতরের রানাদের যেটা পাওয়া যাচ্ছে সেখানে লাল রঙের উপরে সোনালী সূর্য। বিকানি রাজ্যের পতাকায় ছিল জাফরানি ও লাল। যোধপুরের পতাকায় ছিল গোলাপি, সাদা, লাল, হলুদ, সবুজ। শিবাজির পিতা শাহজির ছিল ভাগোয়া ঝান্ডা, অর্থাৎ ওই একটা জায়গাতে পাওয়া যাচ্ছে গেরুয়া ঝান্ডা রয়েছে। কুতুবুদ্দিন আইবেকের পতাকায় ছিল চন্দ্রকলা ও সিংহ। গিয়াসউদ্দিন তুগলকের পতাকায় ছিল মাছের চিহ্ন। মুঘলদের শাহী আলম ছিল শ্যাওলা, সবুজ, কখনো বা লাল। তাহলে এতদিন আমরা বলে আসছি গেরুয়া সত্যি কি কোথাও দেখা যাচ্ছে? তবুও তাদের অদ্ভুত একটা অবসেশন গেরুয়ার প্রতি। হতে পারে গেরুয়ার রঙে তো কিছু যাচ্ছে আসছে না, কিন্তু এই যে একটা কুসংস্কার, তিন মানেই খুব খারাপ, আমরা মানি না, না মানার কারণ কি? এও আবদার জানিয়েছে যে অনেক দেশেই তো ঝান্ডার রং বদলে যায়, তা আমাদের বদলাবে, অসুবিধা কি? কিন্তু এইগুলোর সত্যি কি দরকার আছে? যারা এত বড় দেশভক্ত, বিভিন্ন জায়গায় যারা নেতাজির নাম করে দেশপ্রেম জাগিয়ে তোলে, এবং এও দেখা গেছে একটা যুব সম্প্রদায়ের মধ্যে এরকম একটা ধারণা তৈরি যে দেশ মানেই আরএসএসের রাজনৈতিক সংগঠন ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে দেখা যায়। সত্যি সেগুলো কি সত্যি কথা? রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি না, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি না, কিন্তু মানুষের আবেগ নিয়ে যেভাবে খেলা করা, মানুষকে ভুল বোঝানো, এইটা সত্যি কতটা ইতিবাচক হচ্ছে আপনারা একটু ভাববেন। নমস্কার। ঠিক আছে, আমরা মোটামুটি শুনলাম আমাদের জাতীয় পতাকার বিবর্তন। আমরা শুধু এইটুকু বুঝলাম যে একটা পতাকা মানে একটা দণ্ডের উপরে শুধু একটা কাপড়ের টুকরো নয়, তার সঙ্গে লেগে আছে আমাদের জাতির ইতিহাস, আমাদের জাতির মর্যাদা, আমাদের অভিজ্ঞান। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।